নদীর শান্ত জলের উপর ভেসে থাকা ছোট্ট কাঠের হোটেলটা সকালবেলার কুয়াশায় যেন রূপকথার ঘরের মতো লাগছিল। দূর থেকে ভেসে আসা বিরিয়ানির গন্ধে মনে হচ্ছিল যেন পুরো নদীর বাতাসটা আজ নতুন ছাদে ভরে গেছে। রুবেল, হাঁড়িটার নিচে আরেকটু আগুন দে বাবা। আজকের দমটা ঠিকঠাক না দিলে বিরিয়ানির গন্ধটা ঠিকমতো উঠবে না, আর মানুষ খেয়ে বলবে শিলা আপা আগের মতো রান্না করতে পারে না। আমি সেটা কোনোভাবেই চাই না। ঠিক আছে আপা, আগুন বাড়িয়ে দিলাম। এখন দমটা এমনভাবে উঠবে যে হাঁড়ির ঢাকনা খুললেই পুরো পাড়ায় বিরিয়ানির সুবাস উড়ে যাবে। দেখেছ রুবেল, গন্ধ উঠছে ঠিকই, কিন্তু মশলাটা আরও একটু মিশে যেতে হবে। চালটা পুরোপুরি দম না নিলে সেই ঝরঝরে স্বাদটা আসে না। আর আমার হোটেলে যে আসে সবাই তো সেই ঝরঝরে চালটাই চায়। আপা, হাঁড়িটার গন্ধ এতটাই বের হচ্ছে যে মনে হচ্ছে নদীর ওপার থেকেও মানুষ দৌড়ে আসবে। আপনার বিরিয়ানির নামই তো এখন গ্রামের গর্ব। কেবিলগুলো ভালো করে পরিষ্কার করে রাখো। আজ নদীর হাওয়া একটু বেশি, ধুলোও উঠছে। মানুষ বসে খেতে এসে যদি টেবিল নোংরা দেখে আমার মনটাই খারাপ হয়ে যায়। সব টেবিল আর বেঞ্চগুলো ভালোভাবে মুছে ফেলেছি আপা। চাইলে বাইরে আরও একটা টেবিল বসাতে পারি। আজ ভিড় হবে নিশ্চিত। জানো রুবেল, আমি সবচেয়ে বেশি খুশি হই তখন যখন কেউ প্লেট শেষ করে উঠে বলে, শিলা আপা আজ তো দারুণ রান্না হয়েছে। গ্রামের মানুষ আমার রান্নায় হাসি মুখে ফিরে গেলে দিনটাও আপনিই সুন্দর হয়ে যায়। আপা, মিঠুন ভাই এসে গেল। বলছে আজ মাছ ধরতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছে, 3 প্লেট বিরিয়ানি নিয়ে যাবে। আপনার রান্নার এত ভক্ত যে। জলে ধোয়া বাসনগুলো একটু ঢেকে দিও, নোংরা পড়লে আবার ধোয়া লাগবে। তোমার তো জানা আমার হোটেলে বাসন নোংরা থাকলে আমি কত রাগ করি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমার প্রথম শর্ত। বাসনগুলো নদীর জল দিয়ে ধুয়ে এনে রোদে শুকাতে দিয়েছি। সব কটা দেখেই চকচক করে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনি কত কড়া জানি তো। বিরিয়ানির সাথে দেওয়া ডিমগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে এসো যে। আধা সেদ্ধ হয়ে থাকলে কিন্তু মানুষের খেতে সমস্যা হবে, আর সেটা আমার একদম ভালো লাগে না। জামিল, শোন, আজ সকাল থেকে এত ঝামেলার পর মনে হচ্ছিল একটু ফ্রেশ হওয়া দরকার। তাই ভাবলাম তোর সাথে নদীর ধারে এসে কিছু ভালো খাই, কিছুক্ষণ বসে গল্প করি। মানুষ তো বলে ভালো বন্ধুর সাথে বসলে মনের অর্ধেক চাপই নাকি কমে যায়। সত্যিই তো রাফি, আমিও ঘরে বসে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। ফোনটা যখন পেলাম ভাবলাম দেরি না করে এক দৌড়ে বের হয়ে আসি। এমন সুন্দর পরিবেশে তোরা ডাকে না আসলে পাপ হতো। দেখ না, নদীর বাতাসটা কেমন ঠান্ডা আর ফ্রেশ। গ্রামের এই নরম আলো, পানির ঢেউ আর দূরে নৌকা, সব মিলিয়ে মনে হচ্ছে যেন শহরের সব দুশ্চিন্তা পিছনে রেখে এখানে বসে যায় অনেকক্ষণ। ঠিক বলছিস ভাই। শহরের শব্দ, ট্রাফিক, মানুষের ভিড় সবকিছু মিলিয়ে মাথা গরম হয়ে থাকে, কিন্তু এখানে আসতেই মনে হচ্ছে মাথার ভেতর একটা শান্তির পর্দা নেমে আসছে। চা অর্ডার করি? খাওয়ার আগে গরম গরম এক পেয়ালা চা খাইলে মনটাই নরম হয়ে যায়। তার উপর আবার হালকা বাতাস বইতেছে। চা হলে মুহূর্তটাই আরও মিষ্টি হয়ে যাবে। দে না, অর্ডার দিয়ে ফেল। আমি টেবিলটা একটু ঠিকঠাক করে বসা যায় এমন করি। চা আসা পর্যন্ত একটু বসে গল্প করা যাবে। আজকে কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে। সকাল থেকে কিছু ঠিকমতো খাইনি, তাই খাবার দেখলে হয়তো 2 থালা ভাতও শেষ করে ফেলতে পারি। আগে যেন এতটা ক্ষুধা লাগতো না, আজকে আলাদা এনার্জি লাগছে। দে না, খেতে দে। তোর খাই খাই ভাব দেখলে আমিও খেতে ইচ্ছা করে। তুই 2 থালা খাইলেও আমি তোকে আরেক থালা এনে দিব। বন্ধুর খাইতে সুখ লাগে। এই দোকানে নাকি ডালটা খুব বিখ্যাত। গ্রামের লোকজন বলে তাদের বিশেষ মশলায় বানানো ডালের স্বাদ অন্য কোথাও নেই। আমি ভাবছি ডাল ভাজি আর ভর্তা নিলে আজকে দুপুরটা জমে যাবে। আমিও শুনছি। বিশেষ করে আলু ভর্তা নাকি দারুণ ঝালমিষ্টি হয়ে আসে। ডাল, ভর্তা, ভাজি 3টাই নিবি? নে, নিলেই হয়। গ্রামের খাবারের আলাদা একটা টান আছে। জামিল, তুই লক্ষ্য করছিস সামনে যে পরিবারটা বসছে তাদের বাচ্চাগুলার হাসি কেমন সরল আর নির্মল লাগতেছে। শহরের বাচ্চারা তো ফোন। বাবা, আজকে সকাল থেকে দেখছি তুই একটু মন খারাপ করে আছিস। বাইরে রোদের আলোটা এত সুন্দর, হালকা বাতাসও বইছে, অথচ তুই চুপচাপ বসে আছিস। কি হলো বলতো? কোনো কিছু কি তোর খারাপ লাগছে? মা, আসলে আজকে স্কুলে একটা ছোট্ট ঘটনা ঘটছে। বন্ধুরা সবাই খেলছিল, কিন্তু কেউ যেন আমাকে ডাকল না। তাই একটু মন খারাপ লেগেছে। ভাবলাম তোমাকে বলি, কারণ তুমি না বললে বুঝো না। ওরে সোনামণি,
এমন তো হতে পারে, কখনো কখনো সবাই খেলায় ব্যস্ত থাকে বলে কাউকে ভুলে যায়। তোর মনে কষ্ট হলে আমাকে বলিস, আমি বুঝিয়ে দেব। মন খারাপ করলে চল একটু হাঁটতে যাব নদীর ধারে। মা, তোমার কথা শুনলে যেন মনটা একটু নরম হয়ে যায়। সত্যি বলতে আমি আর কারো কাছে বলতে পারি না। তোমাকে বললেই মনে হয় সবকিছু সহজ হয়ে গেল। আজ বিকেলে আমি ভাবছিলাম তোর জন্য একটু পিঠা বানাবো। শহর থেকে আনা চালটা বেশ ভালো মানের হয়েছে। তুই খেতে চাস তো? আমি জানি গরম গরম পিঠা দেখলেই তোর চোখ চকচক করে উঠবে। মা, তুমি যে পিঠা বানাও তার মতো স্বাদ আর কারো হাতে পাই না। তোমার পিঠার গন্ধেই আমার খিদে বেড়ে যায়। চাইলে এখনই বানাতে পারো, আমি পাশে বসে গল্প করব। ঠিক আছে, তবে প্রথমে তুই আমাকে একটু সাহায্য কর। রান্নাঘর থেকে চালের গুঁড়োটা নিয়ে আয়। মা ছেলের একসাথে কিছু করা, এটাই তো আসল মজা। তুই সাহায্য করলেই পিঠের স্বাদ আরও বাড়ে। আসছি মা, তুমি ডাকলে আমি দৌড়েই যাই। তোমার সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। মনে হয় আমি বড় হয়ে গেছি। তোমাকে সাহায্য করলে নিজেকে খুব শক্তিশালী মনে হয়। বাবা, স্কুলে যদি কেউ কোনো কথা বলে তুই কখনো ভয় পাবি না। যে যাই বলুক, তুই অনেক ভালো ছেলে, অনেক মেধাবী। ভুলে যাবি না। ওহে মিঠুন, এই ঠান্ডায় জলে নামা খুবই বিপজ্জনক। মনে রাখিস, তোর হাত ঠান্ডায় ফেটে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তোর মা বাড়িতে অপেক্ষা করে আছে। হ্যাঁ চাচা, আমি জানি সবকিছু, কিন্তু এই সময় মাছ ধরাই আমার জীবিকার একমাত্র পথ। যদি আমি না যাই, বাড়িতে খাবার হবে না। আরে মিঠুন, আমি বুঝি সংসারের দায়ভার তোর কাঁধে আছে, কিন্তু তুই কি কখনো ভেবেছিস এই ঠান্ডায় জলে নামলে তোর শরীর কেমন ক্ষতিগ্রস্ত হতে পারে? তুই যদি অসুস্থ হস, তখন আবার কাজ করতে পারবি না। চাচা, আমি আপনার কথা বুঝি। আমি খুব সাবধানে যাব। জেলে হিসেবে জীবনের ঝুঁকি থাকা সত্যি, কিন্তু আমার পরিবারের জন্য এটি অপরিহার্য। ঠিক বলছিস, তোর বাবার মতোই আমি ভাবছি। যদি নদীতে বড় ঢেউ আসে অথবা হঠাৎ কোনো পাথর নৌকাকে আঘাত করে, তখন কি করবি? আমি চাই না তুই কোনো বিপদে পড়িস। চাচা, তাই আমি সবসময় সতর্ক থাকি। ঝড়ের আগে কখনো নদীতে যাই না। আমি চেষ্টা করি যেন কোনো বিপদ আসার সুযোগই না থাকে। আচ্ছা মিঠুন, তুই আজ কোনো বড় মাছ ধরতে পেরেছিস? নদীর পানি কেমন আছে? আজ নদী শান্ত আছে চাচা, কিন্তু বড় মাছ ধরতে পারিনি। শুধু ছোট মাছ পেয়েছি। কাল আবার চেষ্টা করব, হয়তো বড় মাছ ধরা যাবে। মিঠুন, তুই সবসময় মনে রাখিস, স্বাস্থ্যই সবকিছুর মূল। শক্ত থাকতে হবে, না হলে পরিবারও সুখী থাকতে পারবে না। তোর মায়ের মুখে হাসি দেখতে চায়।